বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। ভারতের দুই ফ্রন্টে যুদ্ধের কি হবে? মাত্র 4 দিনের সংক্ষিপ্ত একটি যুদ্ধ, কিন্তু এর প্রভাব ও গুরুত্ব সুদূর প্রসারী এবং তাৎপর্যপূর্ণ। কেউ কারো সীমানা অতিক্রম না করে এমন এক যুদ্ধ দেখালো যা বিশ্ববাসীকে অবাক করে দিয়েছে। বিশেষ করে পাকিস্তান বিমান বাহিনীর অভূতপূর্ব সাফল্য বিশ্বের তাবৎ সামরিক বিশেষজ্ঞদের কপালে ভাঁজ ফেলে দিয়েছে। কারণ ভারতের আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তান শুধু তড়িৎ প্রতিরোধ গড়ে শত্রুকে পরাস্ত করেনি, বরং ভারতের অভ্যন্তরে ভয়াবহ প্রত্যাঘাত করে চমকে দিয়েছে বিশ্বকে। সেই প্রত্যাঘাতের ধরনটা এতটাই ভয়ানক ছিল, তারা বুঝতেই পারেনি আসলে কি ঘটে গেল। এতে দেশটি এতটাই কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে, দ্রুততম সময়ের মধ্যে যুদ্ধবিরতি করার জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানায়। যেমনটা মার্কিন গণমাধ্যম সিএনএনের করেসপন্ডেন্ট নিক রবার্টসন বলেছেন, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের শক্তিশালী প্রতিশোধমূলক আক্রমণই ভারতকে পিছু হটতে বাধ্য করে, যা নিয়ে যায় যুদ্ধবিরতির দিকে। রবার্টসন আরও বলেন, ভারত পাকিস্তানের 3টি বিমান ঘাঁটিতে আঘাত হানলে পাকিস্তান প্রতিউত্তরে ভারতের বিভিন্ন সামরিক স্থাপনা, বিমান ঘাঁটি ও অস্ত্র গুদামে নিষ্করুণ মিসাইল রকেট হামলা করে, যা ভারতকে ব্যাকফুটে নিয়ে যায়। বিশেষ করে পাকিস্তানের সাইবার যুদ্ধের সক্ষমতা খোদ পশ্চিমা বিশ্বকে হতবাক করে দিয়েছে। প্রদর্শিত হয়েছে আধুনিক ইলেকট্রনিক যুদ্ধের অসাধারণ সব কলাকৌশল। পাকিস্তানের পত্রপত্রিকায় সামরিক সূত্রের বরাত দিয়ে প্রকাশিত সব প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পাকিস্তান সেদিন তার সাইবার সক্ষমতার মাত্র 10 ভাগ ব্যবহার করেছে। তা যদি সত্যি হয় তাহলে বলতে হবে, এত অল্পতেই যেখানে এরকম অপূরণীয় ক্ষতি হয়েছে সেখানে 50 ভাগ প্রয়োগ করলে পরিস্থিতিটা কি দাঁড়াতো। জানা গেছে এতেই ভারতের এতটা ক্ষতি হয়েছে যা কাটিয়ে উঠতে আরও 5 বছর সময় লাগবে। তবে কোনো কোনো সূত্র প্রায় 83 বিলিয়ন মার্কিন ডলারের মতো ক্ষতি হয়েছে বলে জানিয়েছে। যাই হোক, ওই যুদ্ধে পাকিস্তানের বিজয়ে একদিকে যেমন ভূ রাজনীতির অনেক হিসাব নিকাশ পাল্টে গেছে, তেমনি ভারতের দুই ফ্রন্টে যুদ্ধ করার আকাঙ্ক্ষাকেও গুড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, ক্ষুদ্র প্রতিবেশীদের প্রতি ভারতের গণমাধ্যমের তুচ্ছ তাচ্ছিল্যের একটা বিরাট জবাব নিহিত রয়েছে এই বিজয়ে। মনে হলো ভারতের মাস্তানির শিকার সব প্রতিবেশীর হয়ে পাকিস্তান প্রতিশোধটা নিয়েছে। তাছাড়া ভারতের ক্ষুদ্র ও দুর্বল প্রতিবেশী দেশগুলোয় যারা ভারতকে পরাশক্তি ভেবে অন্যদের উপর মাস্তানি, এমনকি গণহত্যার মতো জঘন্য কাণ্ড করে নির্দোষ ভাবতে ভালোবাসে, তাদেরও সবকিছু নতুন করে উপলব্ধি করার সময় এসেছে। একইভাবে প্রতিবেশী দেশগুলোর জনগণ ভারতের প্রতারণামূলক চাণক্য নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অনুপ্রেরণাও লাভ করেছে। মূলত এই যুদ্ধ ভারতের সামরিক বিশারদদের টনক নাড়িয়ে দিয়েছে, কারণ চীনা ও পাকিস্তান একসঙ্গে ভারতের উপর আক্রমণ চালাতে পারে এই আশঙ্কায় ভারতের সামরিক নীতি নির্ধারকরা অনেক বছর ধরে দুই ফ্রন্টে যুদ্ধ করার কথা ভেবে আসছে, যা কেউ উল্লেখ করেছে। তবে দীর্ঘদিনের ভাবনা থাকলেও 2018 সালে ভারতের তৎকালীন সেনাপ্রধান জেনারেল রাওয়াত হঠাৎ করে উচ্চস্বরে দুই ফ্রন্টে যুদ্ধ করার ভারতীয় প্রস্তুতির কথা জোরালোভাবে ঘোষণা করেন। তখন জেনারেল রাওয়াতের দুই ফ্রন্টের যুদ্ধের কথা শুনে মনে হচ্ছিল সত্যি ভারত পারমাণবিক দুই প্রতিবেশীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে বসে আছে। কিন্তু গত শনিবার শুধু পাকিস্তান একাই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যে কঠিন জবাব দিয়েছে, তাতে দুই ফ্রন্টে যুদ্ধ করার ভারতের সক্ষমতা সম্পর্কে বিশ্ববাসী ভালোভাবে জেনে গেছে। আর ভারতের দুই ফ্রন্টে যুদ্ধ করা সম্পর্কে সেখানের অনেক সামরিক বিশেষজ্ঞ ইসরায়েলের 1967 সালের নানা ফ্রন্টে যুদ্ধ করে সফল হওয়ার উদাহরণ দিয়ে থাকেন। কিন্তু 1973 সালে শুধু মিশরের সঙ্গে যুদ্ধেই ইসরায়েল প্রায় হেরে যেতে বসেছিল। যদি যুক্তরাষ্ট্র দ্রুত সাহায্য নিয়ে এগিয়ে না আসতো, তাহলে ইতিহাস হয়তো অন্যভাবে লিখিত হতো। তবে ভারতের কোনো কোনো বিশেষজ্ঞ মনে করেন, পাকিস্তান ও চীন যেভাবে সুদৃঢ় বন্ধুত্বের
বন্ধনে আবদ্ধ, সেভাবে ইসরায়েল ছাড়া ভারতের কোনো বন্ধু নেই। এবারের যুদ্ধে তাও নগ্নভাবে প্রকাশ হয়ে পড়েছে। একদা যে রাশিয়া ভারতের সবসময়ের বন্ধু ছিল, এবারের যুদ্ধে সেই রাশিয়াও সাহায্যের হাত নিয়ে এগিয়ে আসেনি। তাই ভারতীয় সামরিক বিশেষজ্ঞদের অভিমত হচ্ছে, দুই ফ্রন্টে যুদ্ধ করতে হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে হবে। সম্ভবত সে কারণেই ভারত যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের সাহায্য কামনা করেছে। হয়তো এই সুযোগে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা দৃঢ় সম্পর্ক গড়ে উঠতে পারে। তবে এই যুদ্ধের পর সে সম্পর্ক আদৌ গড়ে উঠবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। যদিও যুক্তরাষ্ট্র অনেক বছর ধরে চীনের বিরুদ্ধে ভারতকে অতিকায় শক্তিশালী একটি দেশ হিসেবে দেখার চেষ্টা করেছে, সে কারণেই মার্কিন প্রশাসন চীনকে নিয়ন্ত্রণ করতে কোয়াড ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের জোটে ভারতকে অন্তর্ভুক্ত করেছে। তবে এবারের যুদ্ধের ঘটনাপ্রবাহ যুক্তরাষ্ট্রকে ভিন্ন চিন্তা করতেও সহায়তা করতে পারে। ইতোমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক সূত্র থেকে প্রাপ্ত একটি খবর সবাইকে চমকে দিয়েছে। কারণ মার্কিন মধ্যস্থতায় দ্রুততম সময়ের মধ্যে যে যুদ্ধবিরতি সম্পন্ন হয়েছে, তার নেপথ্যে ভয়ানক একটি তথ্য মার্কিনীদের হাতে ছিল, আর সেটা হচ্ছে শনিবারের হামলার চেয়ে আরও ভয়ানক হামলার প্রস্তুতি ছিল পাকিস্তানের, যা ভারতকে আরও বিপর্যয়ের মধ্যে ফেলে দিত। গোয়েন্দা সূত্র থেকে এ খবর পেয়েই মার্কিন প্রশাসন যুদ্ধবিরতির জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। যুদ্ধের এই পটভূমিতে শুধু যুক্তরাষ্ট্র নয়, যে পশ্চিমা দেশগুলো বহু বছর ধরে চীনের বিপরীতে কিংবা চীনকে মোকাবেলা করার জন্য ভারতকে একটি আদর্শ দেশ হিসেবে বিবেচনা করে আসছিল, শুধু একটি আদর্শগত দ্বন্দ্বের কারণে পশ্চিমারা চীনের বিরুদ্ধে ভারতকে বেছে নিয়েছিল। তারা ভাবত এশিয়া অঞ্চলে অর্থনৈতিক ও সামরিক দিক দিয়ে ভারত এমন এক পরাশক্তি হিসেবে আবির্ভূত হবে যা চীনকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। নিশ্চয়ই যুদ্ধের ফলাফল পশ্চিম বিশ্বকে প্রভাবিত করবে। একই সঙ্গে এই যুদ্ধে ভারতের কূটনৈতিক বিপর্যয় দারুণভাবে পরিলক্ষিত হয়েছে, সেটাও পশ্চিমাদের দৃষ্টিগোচর হয়েছে বলে মনে হয়। এছাড়া এটি উল্লেখ করতে হয়, পৃথিবীতে ভারত একমাত্র দেশ যার রয়েছে প্রতিটি প্রতিবেশী দেশের সঙ্গে কম বেশি তিক্ত সম্পর্ক। শুধু তাই নয়, এ দেশটি তার পারমাণবিক ক্ষমতা সম্পন্ন দুই প্রতিবেশী চীন ও পাকিস্তানের সঙ্গে সীমানা বিরোধ নিয়ে দ্বন্দ্বে লিপ্ত আছে প্রায় 8 দশক ধরে। এই দ্বন্দ্বের কারণে 1962 সালে চীনের সঙ্গে তার ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়। সেই যুদ্ধে ভারতের শোচনীয় পরাজয় শোক কাটিয়ে উঠতে 71 সাল পর্যন্ত ভারতকে অপেক্ষা করতে হয়েছিল। এছাড়া 1948 সাল থেকে পাকিস্তানের সঙ্গে ভারতের 3টি বড় যুদ্ধ সংঘটিত হয়। তাই অনেক রাজনৈতিক বিশ্লেষক বলে থাকেন, ভারতের শত্রু পাকিস্তান ও চীন কেউ নয়। ভারতের শত্রু হচ্ছে তার অহংকার, তার ঔদ্ধত্য ও তার অতি প্রাকৃতিক শক্তির অলীক ভাবনা। ভারতের ফারাক্কা বাঁধ চালুর পর গত 50 বছরে পদ্মার পানি প্রবাহ 80% কমে গেছে। পদ্মা নদী শুকিয়ে বাকি আছে মাত্র 20%। ফারাক্কার প্রভাবে দেশের 2000 কিলোমিটার নৌপথ বন্ধ হয়ে গেছে। সুন্দরবনের 70% এলাকা জুড়ে লবণাক্ততা ছড়িয়ে পড়েছে। কর্মসংস্থান ও জীবিকা হারিয়েছে হাজার হাজার মানুষ। পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি সীমাহীন। আর্থিক দিক থেকে বাংলাদেশ প্রায় 3.25 লাখ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয় ও পরিবেশ মন্ত্রণালয়ের তথ্যে এ চিত্র ফুটে উঠেছে। ভারতের ফারাক্কা বাঁধ চালুর 50 বছর পার হয়েছে। গঙ্গার পানি একতরফাভাবে প্রত্যাহারের জন্য ভারত এ বাঁধ চালু করেছিল মাত্র 40 দিনের জন্য পরীক্ষামূলকভাবে, কিন্তু এর সময়সীমা 50 বছর ছাড়িয়ে গেছে। ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার করেই চলেছে। আন্তর্জাতিক রীতিনীতি ও আইন ভঙ্গ করে 1975 সালের 16 মে তারা চালু করে এই বাঁধ। পানি বিশেষজ্ঞ ও পানি গবেষণা প্রতিষ্ঠানের তথ্যে বলা হয়, ফারাক্কা বাঁধের উজানে আরো ছোট বড় 30টি ক্যানেল খননের মাধ্যমে ভারত একতরফাভাবে গঙ্গার প্রবাহিত পানির 80% বেআইনিভাবে প্রত্যাহার করেছে। এতে এক সময়কার প্রমত্তা পদ্মা শুকিয়ে বাকি আর কিছু নেই।
নদী গবেষক ও পানি বিশেষজ্ঞরা জানিয়েছেন, আন্তর্জাতিক নদী শাসন ও পানি প্রবাহ আইন অনুযায়ী ভারত ফারাক্কা বাঁধের মাধ্যমে পানি প্রত্যাহারের এখতিয়ার রাখে না। তৎকালীন শেখ মুজিবুর রহমান সরকারের মতামত নিয়ে এ বাঁধ চালু করতে হয়েছিল। শেখ মুজিবের মৃত্যুর পর মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী 1976 সালের 16 মে ফারাক্কা অভিমুখে ঐতিহাসিক লং মার্চ করে আন্তর্জাতিক পর্যায়ে আলোড়ন সৃষ্টি করেন। ওই বছর অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফারাক্কা সমস্যা পেশ করে আলোড়ন সৃষ্টি করেন বলে জানান গবেষকরা। বিশেষজ্ঞদের মতে আগামী বছর ভারত গঙ্গা চুক্তি নবায়ন করতে সম্মত হলে সেখানে অবশ্যই ফারাক্কা পয়েন্টে পানি প্রবাহের বিষয়ে গ্যারান্টি ক্লোজ রাখতে হবে। এটি ছাড়া চুক্তি নবায়নের কোনো যৌক্তিকতা নেই। প্রয়োজনে চুক্তি থেকে বেরিয়ে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে জোরালো আপত্তি তুলে ধরারও পরামর্শ বিশেষজ্ঞদের। 50 বছর আগে ভারত যখন ফারাক্কার বুকে বাঁধ নির্মাণের উদ্যোগ নেয়, তখনও পদ্মার দুই পাড়ের বাসিন্দারা এর ভয়াবহ পরিণতি বুঝে উঠতে পারেননি। দিন যত গড়াতে থাকে আর আমাদের জীবনে অভিশাপ হয়ে আসে এ বাঁধ। ভারত শুধু পদ্মার পানি প্রত্যাহার করেনি, পাশাপাশি আমাদের সুখও কেড়ে নিয়েছে, আমাদের জীবিকাও কেড়ে নিয়েছে। ফারাক্কার বাঁধ প্রকল্প পর্যালোচনা করে দেখা গেছে, ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর ওপর ফারাক্কা ব্যারেজ নির্মাণ করা হয়। $1 কোটি বিলিয়ন ব্যয়ে প্রকল্পটি নেওয়া হয় 1962 সালে। 1975 সালের এপ্রিলে 7559 ফুট দীর্ঘ এ বাঁধের নির্মাণ কাজ শেষ হয়। আন্তর্জাতিক ফারাক্কা কমিটির সভাপতি মোস্তফা কামাল মজুমদার জানান, 1975 সালের এপ্রিলে ভারত বাংলাদেশের শেখ মুজিবের সরকারের সঙ্গে আলোচনা করে পরীক্ষা চালানোর কথা বলে 40 দিনের জন্য ফারাক্কা বাঁধটি কার্যকর করে গঙ্গার পানি প্রবাহ সীমিত করে দেয়। 40 দিনের মধ্যে শেখ মুজিব নিহত হলে বাংলাদেশের সরকারে পরিবর্তন আসে। এরপর ভারত তার প্রতিশ্রুতি থেকে সরে যায়। ভারত মূলত ওই সময় থেকে এ বাঁধ নিয়ে বাংলাদেশের সঙ্গে প্রতারণা করে আসছে বলে জানান মোস্তফা কামাল। ফারাক্কার অভিশাপ ও ভারতের কূটকৌশলের বিবরণ তুলে ধরে সাবেক পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ জানান, ভারত অভিন্ন 40টি নদীর উজানে অবৈধভাবে বাঁধ দিয়ে পানি প্রত্যাহার করে নিচ্ছে। আমাদের দেশের ওপর অনেক ধরনের আগ্রাসন চালাচ্ছে। এর মাধ্যমে আমরা ভারতের তীব্র পানি আগ্রাসনের শিকার। তিনি বলেন, আমি যতদিন পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, ভারতকে এটা বোঝানোর চেষ্টা করেছি যে ফারাক্কার পানি ন্যায্য হিস্সা আমাদের অধিকার। এতে ভারতের অনুগ্রহের বিষয় যুক্ত নয়। আমরা কোনোভাবে আমাদের অধিকার ছাড় দিতে পারি না, কারণ গঙ্গা একটি আন্তর্জাতিক নদী। এ নদীর পানির ওপর ভারতের যতটুকু অধিকার রয়েছে, আমাদেরও অধিকার সে তুলনায় কম নয়। কিন্তু ভারত কখনোই আমাদের অধিকারকে মূল্যায়ন করেনি, আমাদের ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করে আসছে। পানি বন্টন ইস্যুতে দ্বিপাক্ষীয় বৈঠকগুলোর আলোচনায় ভারত নেতিবাচক ভূমিকা পালন করে, যা সম্পূর্ণ কূটনৈতিক রীতিনীতি পরিপন্থী। উল্লেখ করে মেজর হাফিজ জানান, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যাতে কোনো আপত্তি না করে সেজন্য তারা গত 15.5 বছর আমাদের দেশে ভারতের পদলেহনকারী সরকার বসিয়ে রেখেছিল। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়। ভারতকে একতরফা সুবিধা দিয়ে শেখ হাসিনার করা 30 বছর মেয়াদী ফারাক্কা চুক্তির কার্যকাল শেষ হচ্ছে। এ চুক্তি আমাদের আন্তর্জাতিক ফোরামে যাওয়ার পথে অন্তরায় ছিল। অন্তর্বর্তী সরকারের উচিত হবে এখন থেকেই জাতিসংঘ সহ আন্তর্জাতিক ফোরামে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করা। পানি উন্নয়ন বোর্ডের সূত্রে জানা গেছে, ভারত ফারাক্কা ব্যারেজ ছাড়াও গঙ্গা বেসিনকে কেন্দ্র করে 7টি বড় খাল প্রকল্পের মাধ্যমে প্রায় 40,000 কিউসেক পানি গঙ্গা নদী থেকে অবৈধভাবে সরিয়ে নিচ্ছে। শুধু ফারাক্কা নয়, গঙ্গা পদ্মা কেন্দ্রিক বাঁধ, জলধার, ক্রস ড্যাম, রেগুলেটর সহ কমপক্ষে 33টি মূল অবকাঠামো নির্মাণ করেছে ভারত। এর সঙ্গে রয়েছে আনুষঙ্গিক আরো অসংখ্য ছোট বড় কাঠামো। নতুন করে উত্তরাখণ্ডের রাজ্য সরকার 53টি বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বলেও জানান পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা। তিনি বলেন, বিভিন্ন তথ্য উপাত্ত ও আদি নথিপত্র পর্যালোচনা করে আমরা নিশ্চিত হয়েছি 1975 সালে এ বাঁধ চালুর আগে গঙ্গার মাধ্যমে যে পরিমাণ পানির প্রবাহ ছিল 50 বছরের মাথায় এসে বর্তমান তা 80 ভাগ কমে গেছে।
পানি সম্পদ মন্ত্রণালয় সূত্র আরো জানিয়েছে, ভারত গঙ্গা ব্যারেজের উজানে আপার গঙ্গা ক্যানেল প্রজেক্ট, মধ্য গঙ্গা ক্যানেল প্রজেক্ট, নিম্ন গঙ্গা ক্যানেল প্রজেক্ট, পূর্ব গঙ্গা ক্যানেল প্রজেক্ট, মধ্য গঙ্গা ক্যানেল দ্বিতীয় পর্যায়ে এবং সমান্তরাল নিম্ন গঙ্গা ক্যানেল প্রকল্পের মাধ্যমে একতরফাভাবে পানি প্রত্যাহার করছে। এসব বৃহৎ ক্যানেলের মাধ্যমে পানি প্রত্যাহার করে আরো কিছু সেচ ও বিদ্যুৎ প্রকল্প করেছে নিজেদের ভূখণ্ডে। এর মধ্যে রয়েছে ইস্ট গঙ্গা ক্যানেল প্রজেক্ট, আগ্রা গঙ্গা ক্যানেল প্রজেক্ট, ইস্টার্ন ইয়ামুনা ক্যানেল প্রজেক্ট, ওয়েস্টার্ন ইয়ামুনা ক্যানেল প্রজেক্ট, বেতওয়ানা ক্যানেল প্রজেক্ট, ধাসান ক্যানেল প্রজেক্ট, কেন ক্যানেল প্রজেক্ট, ঘাগর ক্যানেল প্রজেক্ট, শারদা ক্যানেল প্রজেক্ট, তেহরি ড্যাম প্রজেক্ট, লাখওয়ার ড্যাম প্রজেক্ট, তপোবন বিষ্ণুগঞ্জ প্রজেক্ট, রামগঙ্গা মাল্টিপারপাস প্রজেক্ট, ধালিপুর হাইড্রো পাওয়ার প্রজেক্ট, রায়হ্যান্ড ড্যাম, সিল হাইড্রো পাওয়ার প্রজেক্ট, তানাকপুর ব্যারেজ সহ আরো বেশ কয়েকটি প্রজেক্ট। একটি গবেষণা সংস্থা জানিয়েছে, ভারত ভাগীরথী নদীর ওপর জঙ্গিপুরের কাছে ৩৯ কিলোমিটার দীর্ঘ ফিডার ক্যানেল নির্মাণ করেছে। জঙ্গিপুর ব্যারেজ নামে এ প্রকল্পের লক্ষ্য হল ফারাক্কা পয়েন্টের ৪০,০০০ কিউসেক পানি হুগলি ও ভাগীরথী নদীতে সরিয়ে নেয়া। এর ফলে একদিকে হুগলি নদীর নাব্য বৃদ্ধি পেয়ে কলকাতা পোর্ট সারা বছর সচল থাকবে, অন্যদিকে ভাগীরথী নদীর বাড়তি পানি ব্যবহার করে বিস্তীর্ণ এলাকায় সেচ সুবিধা বৃদ্ধি করা যাবে। এছাড়াও ফারাক্কার উজানে উত্তরপ্রদেশ রাজ্যের কানপুরে গঙ্গার ওপর আরেকটি বাঁধ নির্মাণ করা হয়েছে। উত্তরপ্রদেশ ও বিহারের সেচের জন্য প্রায় ৪০০ পয়েন্ট থেকে পানি সরিয়ে নেওয়া হচ্ছে। পরিণতিতে ফারাক্কা পয়েন্টে পানির প্রবাহ কমে গেছে। ভারত সেচ ও পানি বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের জন্য মূল গঙ্গা এবং এর উপনদীগুলোর ৯০ ভাগ পানি সরিয়ে নিচ্ছে, ফলে নদীতে পানি প্রবাহিত হচ্ছে মাত্র ১০ ভাগ। গঙ্গার পানির ন্যায্য হিস্সা আদায়ের বিষয়ে যৌথ নদী কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ আবুল হোসেন আমার দেশকে বলেন, আমরা ভারতের সঙ্গে দ্বিপাক্ষীয় সব আলোচনায় পানির ন্যায্য হিস্যার বিষয়টি এজেন্ডাভুক্ত করার চেষ্টা করি। সর্বশেষ ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরের সময়ও আমরা এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি। বর্তমান সরকারও ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে যথেষ্ট গুরুত্ব দিয়ে কাজ করছে, কারণ আমাদের সেচ প্রকল্পগুলোর জন্য অভিন্ন নদীর পানির উৎস সচল রাখা অত্যন্ত জরুরি। নদী গবেষকদের মতে, শেখ মুজিব সরকারের অনুমোদন নিয়ে ভারত সাময়িকভাবে ফারাক্কা বাঁধ চালু করে তা আর বন্ধ করেনি। প্রথম বছর থেকে এ বাঁধের বিরূপ প্রভাব বাংলাদেশের জীববৈচিত্র্যের ওপর পড়তে থাকে। পদ্মায়ও পানি প্রবাহ কমে যায়, কারণ ভারত প্রথম বছরেই ৪০,০০০ থেকে ১,০০,০০০ কিউসেক পানি প্রত্যাহার করে গঙ্গা থেকে। ১৯৭৬ সালের পুরো বছর ফারাক্কার বিরুদ্ধে আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে জোরালো আপত্তি পেশ করতে থাকেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও আন্তর্জাতিক ফারাক্কা কমিটির প্রধান উপদেষ্টা অধ্যাপক জসিম উদ্দিন আহমদ। ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান তুলে ধরতে ওই সময় রাষ্ট্রপতি জিয়াউর রহমান পানি ও নদী বিশেষজ্ঞ BM আব্বাসকে পুরোপুরি কাজে লাগিয়েছিলেন। অধ্যাপক জসিম উদ্দিন এ বিষয়ে জানান, আন্তর্জাতিক সমর্থন আদায়ের লক্ষ্যে ১৯৭৬ সালের মে মাসে তুরস্কের ইস্তাম্বুলে ৪২ জাতির শীর্ষক ইসলামিক পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ব্যক্তিগতভাবে ফারাক্কা সমস্যাটি উত্থাপন করেন। ওই বছরের আগস্টে কলম্বোতে জোট নিরপেক্ষ সম্মেলনে বাংলাদেশ ফারাক্কা প্রশ্ন উত্থাপন করে ন্যাম সদস্যদের সহানুভূতি অর্জন করতে সমর্থ হয়েছিল। অধ্যাপক জসিম উদ্দিন আরো জানান, রাষ্ট্রপতি জিয়াউর রহমান অবশ্য ১৯৭৬ সালের শুরু থেকে ফারাক্কার দিকে কঠোরভাবে মনোযোগ দেন। ওই বছরের ১৫ জানুয়ারি বাংলাদেশ ভারতের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায়। ৩ ফেব্রুয়ারি আবারও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিবাদ লিপি পাঠানো হয়। এতে গঙ্গার স্বাভাবিক প্রবাহ বিঘ্ন সৃষ্টিকারী যে কোনো প্রচেষ্টা থেকে ভারতকে বিরত থাকতে বলা হয়। আন্তর্জাতিক ফারাক্কা কমিটির সভাপতি মোস্তফা কামাল মজুমদার জানান, বাংলাদেশের দুটি চিঠিকে ভারত গুরুত্ব না দেয়ায় জিয়ার সরকার জাতিসংঘে ফারাক্কা সমস্যা উত্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। ১৯৭৬ সালের ২১ আগস্ট জাতিসংঘের ৩১তম অধিবেশনের আলোচ্য সূচিতে ফারাক্কা সমস্যাকে অন্তর্ভুক্ত করার জন্য আনুষ্ঠানিকভাবে মহাসচিবকে অনুরোধ করে। মোস্তফা কামাল জানান, বাংলাদেশের অনুরোধে জাতিসংঘের সাধারণ পরিষদের ৩১তম অধিবেশনে সর্বসম্মতিক্রমে ফারাক্কা প্রস্তাব গ্রহণ করা হয়। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে ফারাক্কা সমস্যার জরুরি সমাধান আবশ্যক।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ জানান, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার চাপে ভারত বাংলাদেশের সঙ্গে 1976 সালের 5 নভেম্বর 5 বছর মেয়াদী একটি চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয়। ওই চুক্তিতে গ্যারান্টি ক্লোজ ছিল, কিন্তু শেখ হাসিনা 1996 সালে ভারতের সঙ্গে যে চুক্তি করেন তাতে ফারাক্কা পয়েন্টে পানি প্রবাহের কোনো গ্যারান্টি ক্লোজ নেই। ফলে ভারত উজানে বাদ দিয়ে একতরফাভাবে পানি প্রত্যাহার করে নিচ্ছে। বাংলাদেশ পানি থেকে বঞ্চিত হওয়ার পর আন্তর্জাতিক কোনো ফোরামে আপত্তি করতে পারছে না বলে অভিযোগ করেন রিজভী আহমেদ। তিনি বলেন, ভারত অভিন্ন 54টি নদ নদীর পানি বন্টন নিয়ে চন্ডাল নীতি গ্রহণ করেছে। বাংলাদেশের বিষয়ে ভারতের বর্তমান নীতিকে তাদের দীর্ঘদিনের চাণক্য নীতির নিকৃষ্টতম চর্চা বলে অভিহিত করেন মওলানা ভাসানীর লং মার্চে অংশ নেয়া জাতীয়তাবাদী এই নেতা। রাজশাহী অঞ্চলের বেশ কয়েকজন বয়োবৃদ্ধের সঙ্গে গঙ্গা নদীতে ভারত যে বছর নির্মিত বাঁধটি চালু করে, ওই সময় তাদের বয়স ছিল 15 থেকে 20 বছরের মধ্যে। তাদের কেউ কেউ পদ্মায় মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। পদ্মার সেই সময়কার কথা বলতে গিয়ে আবেগ তাড়িত হয়ে পড়েন তারা। বলেন, পদ্মায় যখন পানি ছিল তখন মাছও ছিল, এখন পানি নেই, মাছও নেই, বাধ্য হয়ে অন্য পেশায় গিয়ে জীবন পার করেছি। রিভাইন পিপলসের মহাসচিব ও নদী গবেষক শেখ রোকন বলেন, উজানে ভারতের ফারাক্কা বাঁধ চালুর আগের সময়ের চেয়ে বর্তমান সময়ে এসে আমাদের প্রধান নদী পদ্মায় পানি প্রবাহ কমেছে 80%। 1975 সালের আগের তুলনায় এখন নদীতে পানি প্রবাহিত হচ্ছে মাত্র 20 ভাগ। একটি নদীকে বাঁচিয়ে রাখতে এ পানি খুবই কম। আন্তর্জাতিক ফারাক্কা কমিটির সভাপতি মোস্তফা কামাল মজুমদার বলেন, 1997 সালে চুক্তিটি কার্যকর হওয়ার প্রথম বছরই 30,000 কিউসেক সম্মত পরিমাণের বিপরীতে বাংলাদেশ পেয়েছিল মাত্র 6,000 কিউসেক পানি। গঙ্গার স্বাভাবিক প্রবাহের অনুপস্থিতিতে বাংলাদেশের 1/3 নিয়ে গঠিত দক্ষিণ পশ্চিমাঞ্চল মারাত্মকভাবে পরিবেশগত অবক্ষয়ের শিকার হয়েছে। গত 5 দশকে গঙ্গার শাখা নদীগুলো মৃত নদীতে পরিণত হয়েছে। কৃষি, শিল্প, মৎস্য মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে এবং নদী যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। বদলে গেছে মানুষের পেশা, জীবন ও জীবিকা। সুন্দরবনে মিঠা পানি প্রবাহের অনুপস্থিতি সমুদ্র থেকে লবণাক্ত অনুপ্রবেশ বাড়িয়েছে এবং মানব জাতির একটি ঐতিহ্য ম্যানগ্রোভ বনকে ধ্বংসের মুখে ফেলেছে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী পদ্মা নদী মরে যাওয়ার সঙ্গে সঙ্গে শাখা নদী বড়াল, মরা বড়াল, নারদ, মুসা খান, ইসামতি, চিকনাই, নাগর, ধলাই, গড়াই, মাথাভাঙ্গা, হিলসা, কাজল, চিত্রা, সাগরখালী, চন্দনা, কপোতাক্ষ মরে যাচ্ছে। কালীগঙ্গা সহ বেশ কয়েকটি নদীর অস্তিত্ব বিলীন হয়ে গেছে। বর্ষা মৌসুমে কিছুদিনের জন্য এসব নদীতে পানি থাকলেও সারা বছর থাকে পানি শূন্য। তাছাড়া এসব নদী মরে যাওয়ার সঙ্গে সঙ্গে দুই পাশ অবৈধভাবে দখল হয়ে গেছে। দেশের নদী এতটা বিপন্ন হয়ে গেছে যেন এসব নদীর নাম বইয়ের পাতায় কিংবা মানচিত্রে স্থান পেয়েছে। প্রতিষ্ঠানটির এক গবেষণায় জানানো হয়েছে, 1984 সালের তুলনায় শুকনা মৌসুমে পদ্মা নদীর আয়তন কমেছে প্রায় 50%, পানির গভীরতা কমেছে 17.8%, প্রবাহ কমেছে 26.2%, আর মিঠা পানির সরবরাহ সর্বোচ্চ 90% পর্যন্ত কমেছে। পদ্মা অববাহিকায় বার্ষিক গড় বৃষ্টিপাত 19.2% কমেছে। এদিকে চাঁপাই নবাবগঞ্জের পাংখা পয়েন্ট থেকে ঈশ্বরদী হার্ডিস ব্রিজ পর্যন্ত 200 মাইল জুড়ে পদ্মা এখন খালে রূপ নিতে শুরু করেছে। চরাঞ্চলের বাসিন্দারা বলছেন, মাস দিনেক ঠিকমতো পানি থাকে পদ্মায়, বছরের বাকি সময় পানির জন্য হাহাকার পড়ে যায়। ঠিকমতো নৌকাও চলে না, কখনো কিছুটা হেঁটে উঠতে হয়। রাজশাহী নগরীর পদ্মার তীরবর্তী তালাইমারি বালুঘাট এলাকার বাসিন্দা 75 বছরের মোসলেম আলী জানান, 70-এর দশকে উত্তাল পদ্মার গর্জন ছিল ভয়ঙ্কর। পদ্মার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দেখা যেত না। প্রচুর পরিমাণে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যেত। এখন সবই অতীত। জেলার চরঘাটা উপজেলার 72 বছর বয়সী ইদ্রিস আলী বলেন, পাকিস্তান আমল থেকে বাবার সঙ্গে মাছ ধরা শুরু করি। এরপর দেশ স্বাধীন হওয়ার পরও নদীতে সবসময় পানি থাকতো। এখন ধুধু বালুর চর দেখে খারাপ লাগে। ইসরায়েলি সম্প্রসারণবাদী নীতিতে ভারত শীর্ষক উপসম্পাদকীয়টি লিখেছেন আজাদ ইসা, বাংলায় অনুবাদ করেছেন মোতালেব জামালি। ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে 22 এপ্রিলের কথিত সন্ত্রাসী হামলায়
26 জন পর্যটক নিহত হওয়ার পর এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে নরেন্দ্র মোদী সরকার। পাকিস্তান ভারতের এই অভিযোগ প্রত্যাখ্যান করে পেহেলগাম হামলাকে তাদের সাজানো নাটক অভিহিত করে আন্তর্জাতিক তদন্ত দাবি করে, কিন্তু ভারত তাতে সাড়া দেয়নি। এমনকি পেহেলগাম হামলায় পাকিস্তানের হাত আছে এমন কোন সুস্পষ্ট প্রমাণও হাজির করতে পারেনি মোদী সরকার। পেহেলগাম হামলার পর ভারতের মেইনস্ট্রিম মিডিয়া ও রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে বারবার দাবি করা হতে থাকে ভারত আবার পাকিস্তানের সন্ত্রাসী হামলার শিকারে পরিণত হয়েছে। পাকিস্তান সমর্থিত এই সন্ত্রাসী হামলার লক্ষ্যই হচ্ছে ভারতের অর্থনৈতিক সমৃদ্ধি, গণতান্ত্রিক স্থিতিশীলতা এবং ধর্মীয় ও সামাজিক সম্প্রীতিকে বিনষ্ট করা। পেহেলগাম হামলার পর ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলো মোদী সরকারের প্রতি এই আহ্বানও জানায় যে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রয়োজন জিরো রেড লাইন এবং প্রতিবেশী দেশটির ব্যাপারে চূড়ান্ত সমাধান করার পদক্ষেপ নিতে হবে ভারতকে। এসব মিডিয়া জোরালো ভাষায় বলতে থাকে, ইসরায়েলে 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল সরকার গাজা উপত্যকায় যে ধরনের নির্বিচার হামলা শুরু করে কঠোর জবাব দিয়েছে হামাসকে, ভারতকেও একইভাবে পেহেলগাম হামলার উপযুক্ত জবাব দিতে হবে। পেহেলগাম হামলার পর ভারত জুড়ে মুসলমানদের ওপর উগ্র হিন্দুদের হামলা, মারধর, বাড়িঘর, দোকানপাট ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর এবং লুটপাট করা হয়। বিশেষ করে ভারতের বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠানে কাশ্মীরি ছাত্রছাত্রী, চাকরিজীবী, ব্যবসায়ীদের ওপর হামলা ও নানাভাবে হয়রানি করা হয়। নিরাপত্তার অভাবে অনেক কাশ্মীরি মুসলমান তাদের বাড়িতে ফিরে যেতে বাধ্য হন। অন্যদিকে পেহেলগাম হামলাকে পুঁজি করে অধিকৃত কাশ্মীরে কয়েক হাজার মুসলমানকে গ্রেপ্তার ও নির্যাতন করা হয়, অনেককে বিচার বহির্ভূত হত্যাও করা হয়। পেহেলগাম হামলা নিয়ে দু দেশের পাল্টাপাল্টি হুমকির মধ্যেই গত 7 মে বুধবার ভোরে পাকিস্তানের কয়েকটি এলাকায় বিমান হামলা করে ভারত। অপারেশন সিন্দুর নামে পরিচালিত এই হামলার পর মোদী সরকারের পক্ষ থেকে দাবি করা হয় পাকিস্তান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কয়েকটি ঘাঁটিতে এসব হামলায় বহু সন্ত্রাসী নিহত হয়েছে। কিন্তু পাকিস্তান সরকার জানিয়েছে কোনো কথিত সন্ত্রাসী ঘাঁটি নয়, বরং মসজিদ, মাদ্রাসা ও আবাসিক এলাকায় হামলা করে সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে, যাদের মধ্যে নারী ও শিশুও আছে। পেহেলগাম হামলার জন্য পাকিস্তান দায়ী এ ব্যাপারে কোনো প্রমাণ বিশ্বের কাছে হাজির না করতে পেরে পাকিস্তানের 7 মের হামলা ছিল আন্তর্জাতিক আইন ও বিধিবিধানের গালে ভারতের চপেটাঘাত করার শামিল। উল্টো পাকিস্তানে হামলা করে এর মাধ্যমে ভারত এটা প্রমাণ করার চেষ্টা করে তারা বিশ্বের উদীয়মান সামরিক শক্তি। তারা কূটনীতির মাধ্যমে সংকট সমাধানের পরিবর্তে পেহেলগাম ইস্যুকে ব্যবহার করে ইসরায়েলের মতো সামরিক পন্থাকে বেছে নেয় পাকিস্তানকে শিক্ষা দেওয়ার জন্য। এজন্য তারা অপারেশন সিন্দুর নামে অভিযানের যে নাম দিয়েছে তারও বিশেষ তাৎপর্য রয়েছে। হিন্দুদের বিয়েতে দেখা যায় কনের কপালে সিন্দুর পরিয়ে বর তাকে নিজের করে নেয়। পেহেলগাম হামলায় যেসব হিন্দুকে তাদের স্ত্রীদের সামনে হত্যা করা হয়েছে তার প্রতিশোধ নিতেই এই অভিযানের এমন নামকরণ করা হয়। কিন্তু হামলায় বিধবা হওয়া হিন্দু নারীদের প্রতি সম্মান জানাতেই অভিযানের এমন নাম দেয়া হয়েছে বলে ভারতের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হচ্ছে। তা যথেষ্ট নয় বলে মনে করেন অনেক বিশ্লেষকরা। তাদের মতে এই নামের মধ্যে কার্যত কট্টর হিন্দুত্ববাদী একটি আদর্শিক ছায়া ও এজেন্ডা লুকিয়ে রয়েছে, যার সঙ্গে ইউরোপীয় ফ্যাসিবাদী আন্দোলনগুলোর অনেকটাই মিল আছে। ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো ফ্যাসিবাদী মানসিকতার এবং তারা মনে করে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর কার্যত ভারতেরই অংশ এবং ভারতের অধীনেই নিয়ে আসা উচিত। ইসরায়েলের ধর্মীয় উগ্রপন্থী দলগুলো যেমন আশপাশের দেশগুলো দখল করে বৃহত্তর ইসরায়েলি রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখছে, ঠিক একইভাবে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো তাদের স্বপ্নের অখণ্ড ভারত গঠনের জন্য আফগানিস্তান থেকে মিয়ানমার পর্যন্ত সব দেশ দখল করার স্বপ্ন দেখে। ইসরায়েলি সম্প্রসারণবাদী স্টাইলের অনুসরণ করেই ভারত অপারেশন সিন্দুরের পরিকল্পনা সাজিয়েছিল। গাজায় যুক্তরাষ্ট্র সমর্থিত ইসরায়েলি গণহত্যার সমর্থক যে কটি দেশ আছে তাদের মধ্যে ভারত অন্যতম। এমনকি ভারত ইসরায়েলের গাজা অভিযানে ক্ষেপণাস্ত্র, ড্রোন, বোমা তৈরির উপাদান ও অন্যান্য সমরাস্ত্র দিয়ে সহায়তা করেছে। ইসরায়েলের ওপর আন্তর্জাতিক অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবকেও সমর্থন করেনি ভারত। ভারতের 12,000-এরও বেশি শ্রমিক গিয়ে ইসরায়েলে কাজ করছে ফিলিস্তিনি শ্রমিকদের পরিবর্তে। ভবিষ্যতে ইসরায়েল ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সমরাস্ত্র কারখানা স্থাপনের পরিকল্পনাও করছে।
পাকিস্তানের মসজিদ, মাদ্রাসা ও আবাসিক এলাকায় নির্বিচারে হামলা চালিয়ে অনেক নিরপরাধ মানুষকে হত্যা করেছে। ইসরায়েল গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘর যেভাবে গুড়িয়ে দিচ্ছে, প্রতিনিয়ত একইভাবে ভারত সরকারও উন্নয়ন ও আধুনিকতার নামে দেশটিতে মুসলমানদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও মসজিদ, মাদ্রাসা গুড়িয়ে দিচ্ছে। মোট কথা, ইসরায়েলি কট্টর ইহুদিবাদী মডেল অনুসরণ করে ভারতে উগ্র হিন্দুত্ববাদীরাও দেশটিতে মুসলিম নিধন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিশেষ করে নরেন্দ্র মোদী 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই সারা ভারতে উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির উত্থান ও মুসলিম বিদ্বেষ বাড়তে থাকে। এমনকি উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর নেতারা প্রকাশ্যেই মুসলিম গণহত্যা শুরুর আহ্বান জানাতে শুরু করে। অন্যদিকে অধিকৃত কাশ্মীরের স্বায়ত্তশাসন সংক্রান্ত সংবিধানের 370 ধারা বাতিল করার পর ভারতের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই রাজ্যে ভারতের বিভিন্ন এলাকা থেকে হিন্দুদের এনে বসতি তৈরি করে রাজ্যে হিন্দু জনসংখ্যা বাড়ানো হচ্ছে। মোদী সরকার এটাও করেছে ইসরায়েলি নীতি অনুসরণ করেই। ইসরায়েল সরকার অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ ও তাদের আবাদি জমি দখল করে সেখানে শত শত ইহুদি বসতি গড়ে তুলেছে। বছরের পর বছর ধরে ইসরায়েলের এই তৎপরতা চলছে। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিরা যেভাবে ধীরে ধীরে সংখ্যালঘুতে পরিণত হচ্ছে, অধিকৃত কাশ্মীরেও মুসলমানদের সংখ্যালঘুতে পরিণত করার নীতি অনুসরণ করছে নরেন্দ্র মোদী সরকার। বন্ধুত্বের বাঁধন নাকি রণহুঙ্কার? বিশ্বের ভূ রাজনৈতিক মঞ্চে ফের একবার ক্ষমতার সমীকরণ বদলের ইঙ্গিত। ইউক্রেন যুদ্ধের আবহে যখন পশ্চিমা বিশ্ব রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করছে, ঠিক তখনই মস্কোর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল বেইজিং। শুধু হাত বাড়ানোই নয়, রীতিমতো ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করল রুশ সেনাবাহিনীর সঙ্গে তাদের বাস্তব ভিত্তিক সহযোগিতা সম্প্রসারণের কথা। চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এর মস্কো সফরের ঠিক পরেই এই ঘোষণা যেন আগুনে ঘি ঢালার শামিল। প্রশ্ন উঠছে, এই বাস্তব ভিত্তিক সহযোগিতার আড়ালে আসলে কি লুকিয়ে আছে? বন্ধুত্বের উষ্ণ আলিঙ্গন নাকি ভবিষ্যতের কোনো রণহুঙ্কারের পূর্বাভাস? দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয় দিবসের কুচকাওয়াজে সি জিনপিং এর উপস্থিতি মোটেও অপ্রত্যাশিত ছিল না। গত কয়েক বছর ধরেই মস্কো আর বেইজিং এর সম্পর্ক ক্রমশ গাঢ় হয়েছে। তবে ইউক্রেন যুদ্ধ যেন সেই বন্ধুত্বকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল। পশ্চিমা দেশগুলোর রক্তচক্ষু উপেক্ষা করে চীন রাশিয়ার পাশে দাঁড়িয়েছে। অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে সমর্থন জুগিয়ে অভিযোগের তীরও হজম করতে হয়েছে বেইজিংকে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং বিনের কথায় যেন সেই প্রশ্নের উত্তর কিছুটা হলেও স্পষ্ট। তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন, চীনের সেনাবাহিনী রাশিয়ার সঙ্গে কাজ করতে প্রস্তুত। শুধু তাই নয়, কৌশলগত পারস্পরিক আস্থা আরও গভীর করা, কৌশলগত যোগাযোগ জোরদার করা এবং ব্যবহারিক সহযোগিতা সম্প্রসারণের মতো একাধিক বিষয়ে তারা একযোগে কাজ করবে। তাদের এই পদক্ষেপ নাকি নতুন যুগে চীন রাশিয়া সমন্বিত কৌশলগত অংশীদারিত্বের বিষয়বস্তুকে আরও সমৃদ্ধ করবে। শুধু তাই নয়, জিয়াং বিনের দাবি, এই সহযোগিতা বিশ্বের কৌশলগত স্থিতিশীলতা রক্ষা ও জোরদারেও নাকি সহায়ক হবে। তবে প্রশ্ন হলো, দুটি দেশের সেনাবাহিনীর মধ্যে এই বাস্তব ভিত্তিক সহযোগিতার আসল রূপ কে নেবে? যৌথ সামরিক মহড়া কি আরও বাড়বে? অত্যাধুনিক সমরাস্ত্রের প্রযুক্তি ভাগ করে নেওয়া হবে? নাকি ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সরাসরি সামরিক সহায়তা দেবে চীন? যদিও বেইজিং সরাসরি সেই পথে হাঁটবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে অর্থনৈতিক ও প্রযুক্তিগত দিক থেকে চীনের সমর্থন রাশিয়ার যুদ্ধযন্ত্রকে সচল রাখতে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তা বলাই বাহুল্য। সি জিনপিং এর মস্কো সফরের পর ভ্লাদিমির পুতিনের মন্তব্য তাৎপর্যপূর্ণ। তিনি সিকে প্রিয় বন্ধু বলে সম্বোধন করেছেন এবং চলমান বৈশ্বিক অস্থিরতার মধ্যে চীন রাশিয়ার সম্পর্ককে ইতিবাচক শক্তি হিসেবে আখ্যায়িত করেছেন। শুধু তাই নয়, উভয় দেশ নাকি প্রভাবশালীদের জুলুমের বিরুদ্ধে একাট্টা হয়েছে। যদিও কারো নাম নেননি পুতিন, তবে এই প্রভাবশালী যে মার্কিন যুক্তরাষ্ট্র তা বুঝতে কারোরই অসুবিধা হওয়ার কথা নয়।
আসলে চীন ও রাশিয়া উভয়েরই পশ্চিমাদের, বিশেষ করে আমেরিকার ওপর খর্ব করার একটি দীর্ঘমেয়াদী লক্ষ্য রয়েছে। ইউক্রেন যুদ্ধ সেই লক্ষ্য পূরণের একটি অপ্রত্যাশিত সুযোগ এনে দিয়েছে। রাশিয়াও চীনের ওপর অর্থনৈতিকভাবে নির্ভরশীল হয়ে পড়ায় বেইজিং এর কথা শুনতে বাধ্য হচ্ছে। এই পরিস্থিতিতে চীন রাশিয়ার এই বন্ধুত্ব আসলে কতটা টেকসই তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। দুটি দেশ কি সত্যি একে অপরের স্বার্থ রক্ষা করবে, নাকি সময়ের সঙ্গে সঙ্গে এই সমীকরণেও বদল আসবে? তবে আপাতত যা পরিস্থিতি, তাতে চীন রাশিয়ার এই মাখামাখি পশ্চিমা দেশগুলোর জন্য নিঃসন্দেহে উদ্বেগের কারণ। একদিকে ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান আঁতাত, বিশ্ব যেন এক নতুন ঠান্ডা যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। এই বাস্তব ভিত্তিক সহযোগিতা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে তা সময়ই বলবে। তবে এর ফলস্বরূপ বিশ্ব রাজনীতিতে যে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই। অপেক্ষা এখন সেই পরিবর্তনের গতি প্রকৃতি দেখার। তারা বলেছিল আগুন দিয়েই নিভে যাবে এই দাবানল, কিন্তু ইতিহাস জানে যেখানে প্রতিরোধের ছায় দীর্ঘ হয় সেখানে ভয় কখনো রাজত্ব করে না। আর আজ ইরান দাঁড়িয়ে আছে যেন ধ্বংসের মুখে অটল এক প্রতিজ্ঞা নিয়ে। চারিদিকে যুদ্ধের গুঞ্জন, পশ্চিমা শক্তির হুঁশিয়ারি, তবুও খামেনির দেশ নত হয় না, কাঁপে না। ইরানের পাশে আছে রাশিয়া। ইরানের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অন্তহীন সতর্কবার্তা নিয়ে রাশিয়ার ব্যঙ্গ, বোমা শান্তি আনতে পারে না। মার্কিন হুমকির কড়া সমালোচনা করল রাশিয়া। মার্কিন হামলার আশঙ্কার মধ্যে ইরান কি করছে তা নিয়ে রাশিয়া বড় একটি তথ্য প্রকাশ করেছে। রাশিয়া আবারও আমেরিকাকে সতর্ক করে দিয়েছে যেন তারা ইরানের কোন স্থাপনায় হামলা না চালায়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মনে করেন মার্কিন প্রেসিডেন্টের এই হুমকি শুধু ভয় দেখানো, আর তাতে কোনো বাস্তব সমাধান নেই। মারিয়া জাখারোভা বলেছেন বিশ্ব এখন ইরানের বিরুদ্ধে এসব নিরন্তর হুমকিতে ক্লান্ত হয়ে পড়েছে। তিনি আরো বলেন ইরানি সামরিক অভিযান চালিয়ে সমস্যার কোনো সমাধান হবে না। তিনি জানিয়েছেন সত্যিই এখন বিশ্ব ক্লান্ত হয়ে পড়েছে ইরানের বিরুদ্ধে এসব একঘেয়ে হুমকি শুনতে শুনতে। মানুষ এখন বুঝতে পারছে বোমা হামলা দিয়ে কখনো শান্তি আনা যায় না। রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন বলেছে ট্রাম্প যেভাবে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন সেটি খুবই কঠোর বক্তব্য। ক্রেমলিনের মুখপাত্র জানিয়েছেন ইরান এখন যেসব পদক্ষেপ নিচ্ছে তা আসলে নিজেদের রক্ষা করার জন্য। দিমিত্রি পেসকভ নামের এই মুখপাত্র বলেন আমেরিকা ও ইরান যেন সংঘর্ষ না বাড়িয়ে বরং সরাসরি যোগাযোগে মনোযোগ দেয়। রাশিয়া ইরানের খুব ঘনিষ্ঠ মিত্র। তারা আগেও অনেকবার আমেরিকাকে সতর্ক করেছে যেন তারা তেহরানে হামলা না চালায়। এই ঘটনার একদিন আগে রাশিয়ার সংসদের নিম্নকক্ষ ইরানের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছে। এই চুক্তির মূল লক্ষ্য হলো রাশিয়া ও ইরানের মধ্যে রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক সম্পর্ককে আরো গভীর করা। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে এই চুক্তি রাশিয়া ও ইরানের সম্পর্ককে এমন এক স্তরে নিয়ে যাচ্ছে যেখানে দুই দেশ পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদার হিসেবে কাজ করবে। এতে উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ নানা ক্ষেত্রে সহযোগিতা আরো জোরদার হবে এবং একটি ন্যায্য ও বহুমুখী আন্তর্জাতিক ব্যবস্থা তৈরির দিকেও এগিয়ে নিয়ে যাবে। আরো বলা হয়েছে এই চুক্তিতে 47টি ধারা রয়েছে, যার মধ্যে রয়েছে পররাষ্ট্রনীতিতে পারস্পরিক সহযোগিতা, দেশের সার্বভৌমত্ব রক্ষা, আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখা, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা। এছাড়াও বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, বিনিয়োগ, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা, সংস্কৃতি, পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করার নীতিমালাও নির্ধারণ করা হয়েছে। এক বিস্ময়কর মুহূর্ত, এক নতুন অধ্যায় যেখানে দুই জাতি একত্রিত হচ্ছে, তাদের ভাবককে গাঁথছে এক গভীর কৌশলগত অংশীদারিত্বের বাঁধনে। রাশিয়া এবং ইরান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তাদের সম্পর্ক কখনো মসৃণ নয়, কিন্তু আজকের দিনে তারা এক হয়ে উঠছে। আন্তর্জাতিক রাজনীতির ঝলকানি মাঠে যেখানে একের পর এক প্রতিকূলতা তাদের দিকে ধেয়ে আসে, তারা সিদ্ধান্ত নিয়েছে এবার তারা একে অপরকে শক্তির সাথে সামলাবে। এই চুক্তি রাশিয়া ইরান সম্পর্ককে একটি বিস্তীর্ণ কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করে। উভয় দেশের জন্য বিভিন্ন অগ্রাধিকার ক্ষেত্রগুলিতে সহযোগিতা আরও গভীর করার লক্ষ্য রাখে এবং একটি ন্যায়সঙ্গত বহু মেরু আন্তর্জাতিক ব্যবস্থা প্রতিষ্ঠাকে উৎসাহিত করে। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকোর ঘোষণা। সম্ভাব্য ইরান মার্কিন যুদ্ধে হস্তক্ষেপ করবে রাশিয়ান সামরিক বাহিনী।
ইরান রাশিয়ার সাথে কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। আমেরিকা যদি ইরানি ঘাঁটিতে হামলা চালায় তবে আমরা তাকে সাহায্য করব না। তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মস্কোর বড় ইরানপন্থী পদক্ষেপ। রাশিয়ার সংসদের নিম্নকক্ষ ইরানের সাথে একটি প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছে বলে জানা গেছে। চুক্তির লক্ষ্য ইরানের সাথে রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করা। উভয় দেশ একে অপরকে সাধারণ নিরাপত্তা হুমকি মোকাবেলায় সহায়তা করতে সম্মত হয়েছে। শর্ত দেয় যে কোনো দেশ যদি আগ্রাসনের মুখোমুখি হয় তবে কোনো দেশই অন্যের শত্রুকে সাহায্য করবে না। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকো বলেছেন, এই চুক্তি রাশিয়া ইরান সম্পর্ককে একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করে। উভয় দেশের জন্য অগ্রাধিকারের বিস্তৃত ক্ষেত্রগুলিতে সহযোগিতা আরও গভীর করার লক্ষ্য রাখে এবং একটি ন্যায়সঙ্গত বহুমেরু আন্তর্জাতিক ব্যবস্থা প্রতিষ্ঠাকে উৎসাহিত করে। 47টি অনুচ্ছেদ সম্বলিত এই চুক্তিতে বৈদেশিক নীতিতে সহযোগিতা, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা রক্ষা এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য পক্ষগুলির প্রতিশ্রুতির রূপরেখা দেওয়া হয়েছে। এটি বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক, বিনিয়োগ এবং প্রযুক্তিগত ক্ষেত্রের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, ক্রীড়া, সংস্কৃতি, পর্যটন এবং অন্যান্য ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নের নীতিগুলি প্রতিষ্ঠা করে। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকো জানিয়েছেন, এই মুহূর্তে আমরা এই বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে স্বাক্ষর করছি। এই সহযোগিতা রাজনীতি, প্রতিরক্ষা, নিরাপত্তা, অর্থনীতি, বাণিজ্য, অর্থ, বিনিয়োগ, পরিবহন, সংস্কৃতি, শিক্ষা, ক্রীড়া, পর্যটন এবং অন্যান্য ক্ষেত্রে বিস্তৃত। চুক্তিতে গোয়েন্দা ও নিরাপত্তা পরিষেবা তথ্য বিনিময়ের বিধানও অন্তর্ভুক্ত রয়েছে। এই বিস্তৃত কৌশলগত চুক্তিটি জানুয়ারিতে ইরান এবং রাশিয়ার প্রেসিডেন্টরা স্বাক্ষর করেছিলেন। কার্যকর হওয়ার আগে মস্কোর সংসদে ভোটদান প্রয়োজন ছিল। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আসন্ন মার্কিন হামলার আশঙ্কার মধ্যে এটি এসেছে। নতুন পারমাণবিক চুক্তি না হলে ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে বোমা হামলার হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব কাঁপানো সামরিক মহড়া। চীন, রাশিয়া ও ইরান একসঙ্গে সমুদ্রে শক্তি প্রদর্শন করতে চলেছে। ভারত মহাসাগরে শুরু হচ্ছে এক অবিশ্বাস্য শক্তি প্রদর্শনের খেলা। চীন, রাশিয়া ও ইরান একসঙ্গে বিশাল নৌ মহড়ার পরিকল্পনা করেছে, যা বিশ্ব রাজনীতির ভারসাম্য বদলে দিতে পারে। এই মহড়ার নাম সিকিউরিটি বেল্ট 2025, যেখানে চীনের অত্যাধুনিক টাইপ 052D ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজ থাকবে। রাশিয়া তার প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধজাহাজ মোতায়েন করবে, আর ইরান নিয়ে আসবে বিপ্লবী গার্ড কর্পসের শক্তিশালী নৌ ইউনিট। বিশ্বব্যাপী নজর কাড়া এই সামরিক মহড়া কেবল প্রতিরক্ষামূলক নাকি আক্রমণাত্মক? এই বিশাল সামরিক মহড়া হবে ইরানের চাবাহার বন্দরের কাছে, যেখানে 3 দেশের নৌবাহিনী একসঙ্গে বিভিন্ন কৌশল চর্চা করবে। এ যেন এক নতুন শক্তি জোটের উত্থান। মহড়ার মূল লক্ষ্য বলা হয়েছে সামুদ্রিক নিরাপত্তা বৃদ্ধি ও জলদস্যুতা দমন। তবে বিশেষজ্ঞরা বলছেন এটি পশ্চিমাদের জন্য এক স্পষ্ট বার্তা। মহড়ার গোপন এজেন্ডা কি? বিশেষজ্ঞরা মনে করছেন চীন, রাশিয়া ও ইরান এই মহড়ার মাধ্যমে নিজেদের সামরিক শক্তি প্রকাশ করছে। পশ্চিমা বিশ্ব, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, এই ত্রিপক্ষীয় জোটকে উদ্বেগের চোখে দেখছে। কারণ এই অঞ্চলে হরমুজ প্রণালী রয়েছে, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট। বিশ্ববাজারে তেলের দামের উপর এর সরাসরি প্রভাব পড়তে পারে। চীনের সর্বাধুনিক যুদ্ধজাহাজ টাইপ 052D। চীন এই মহড়ায় মোতায়েন করেছে তার টাইপ 052D গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। এই জাহাজটি একটি ভাসমান দুর্গ। এতে রয়েছে বাউতো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা 64টি ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। আকাশ, জল এবং স্থলে আঘাত হানতে সক্ষম এই জাহাজটিকে বলা হয় চীনের এজিস ডেস্ট্রয়ার। রাশিয়ার শক্তিশালী যুদ্ধ জাহাজ। রাশিয়া তার প্রশান্ত মহাসাগরীয় নৌবহর থেকে শক্তিশালী মার্শাল সাপোসনিক্স ডেস্ট্রয়ার এবং ভারিয়া ক্রুজার মোতায়েন করতে পারে। বিশেষজ্ঞদের মতে ইউক্রেন যুদ্ধের মধ্যেও রাশিয়ার এই উপস্থিতি পশ্চিমাদের জন্য এক বড় চ্যালেঞ্জ। ইরানের বিস্ময়কর প্রতিরোধ।
ইরান আনতে পারে বিপ্লবী গার্ড কর্পসের অত্যাধুনিক জামারান ফ্রিগেট এবং আলবোর্টস যুদ্ধজাহাজ। এই মহড়া ইরানের জন্য একটি শক্তি প্রদর্শনের প্ল্যাটফর্ম, যেখানে তারা বিশ্বকে দেখাতে চায় যে তারা এখন আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত। বিশ্লেষকদের চোখে শক্তির নতুন মেরুকরণ। বিশ্লেষকরা বলছেন এটি কেবল মহড়া নয়, বরং বিশ্ব রাজনীতির ভারসাম্য বদলানোর কৌশল। চীন, রাশিয়া ও ইরান 3 দেশই মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ করতে চায়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কি হবে? এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি করবে? তারা কি এই জোটের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দেবে, নাকি আরো বড় নৌ মহড়া চালাবে? ইতিমধ্যে মার্কিন নৌবাহিনী এই অঞ্চলে টহল জোরদার করেছে। এই মহড়ার ভবিষ্যৎ কি? বিশ্বের নজর এখন এই মহড়ার দিকে। এটি কি শুধুই এক প্রশিক্ষণ, নাকি ভবিষ্যতের সংঘাতের প্রস্তুতি? আগামী কয়েকদিনেই হয়তো এর আসল রহস্য উন্মোচিত হবে। সবারই আসলে সমান অধিকার আছে। এটা মানেই না যে আমরা অন্য কোনো যুদ্ধ ঘোষণা করতে এসেছি। আসলে এখানে সবাই এটাই বলে আসছি যে মানুষ সমান, এবং আমরা যেন সবাই সবাইকে সম্মান করি, অধিকারটাকে সম্মান করি। মেয়েদের অবস্থাটা তো আপনারা সবাই জানেন। প্রতি মুহূর্তে সমাজ বদলাচ্ছে, রাজনৈতিক অস্থিরতা, সব কিছুর চাপ যেয়ে পড়ছে মেয়েদের ওপর। আমরা আসলে কোনো দিকে কোনো জায়গায় ভালো নাই। সুতরাং আসলে এখন অনেক কিছু হয়েছে, প্রতিবাদ না, এখন প্রতিরোধের সময়। আমাদের আসলে একসাথে হয়ে দাঁড়াতে হবে। এই দাঁড়ানোর জন্যই এসছি। নারী অধিকার সংক্রান্ত সংস্কার উদ্যোগের অংশ হিসেবে নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করা হয়। আমরা দেখেছি রিপোর্টের প্রকাশের পর থেকে অধিকাংশ গুরুত্বপূর্ণ ও মৌলিক অধিকার সংক্রান্ত সুপারিশগুলোকে ইচ্ছাকৃতভাবে এড়িয়ে গিয়ে এবং গঠনমূলক আলোচনা সমালোচনার সুযোগ না রেখে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। গঠিত অন্তর্বর্তী সরকার নারীর উপর অব্যাহত নিপীড়ন, অপমাননা ও অপমানের বিরুদ্ধে আশ্চর্য রকম নিশ্চুপ। সংস্কার কমিশনের সদস্যদের উপর এই ধরনের ন্যাক্কারজনক আক্রমণের পরেও সরকার কোনো ব্যবস্থা নেয়নি। ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ, ধর্ষণের পরে হত্যা, যৌতুকের জন্য হত্যা, আত্মহত্যায় প্ররোচনা আর যৌন নিপীড়নের মতো গুরুতর অপরাধের মামলায় 97% ক্ষেত্রেই কোনো বিচার হয় না। নারী ও প্রান্তিক জনগণের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক, অর্থনৈতিক ক্ষমতায়নের অন্তর্বর্তী সরকারকে আশু পদক্ষেপ গ্রহণ করতে হবে। নারীর প্রতি নানানভাবে সহিংসতা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। নারীদেরকে বেশি দর্শন করা হয়। নারীদের কোনো কাজে করতে হোক, রাস্তাঘাটে হোক এবং বাসায় হোক, কোনো নিরাপত্তা নাই। যাতে সবার নিরাপত্তা আমরা নারীরা চাই। মুক্ত বাংলাদেশ যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে লিঙ্গ বৈষম্য করতে হবে, এবং এই লিঙ্গ বৈষম্য, তারপরে অন্য পেশাগত বা শ্রেণীগত যে ধরনের পার্থক্য আমরা করি, বিভাজনগুলো করি, এই বিভাজন থেকে সমাজকে মুক্ত রাখতে হবে।
কফিলের ছেলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকদিন ধরেই ভেসে বেড়াচ্ছে এই শব্দগুলো। কোথা থেকেই বা শুরু হলো এই ট্রেন্ড? এই সান্ডাই বা আসলে কি? এটি কি খাওয়া যায়? সৌদি প্রবাসী ব্লগার আব্দুল মান্নান তার ফেসবুক প্রোফাইল অনুযায়ী তিনি সৌদি আরবের দাম্মামে থাকেন এবং পেশায় ছাগল, উট ইত্যাদি চড়ান। সম্প্রতি তারই একটি রিলসে দেখা গেছে একটি সান্ডা ফোঁস করছে। প্রায় 1 কোটি বার দেখা হয়েছে এই ছোট্ট ভিডিওটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরপর থেকেই আলোচিত হয়ে ওঠে সান্ডা। আর কফিল শব্দটি দিয়ে বোঝায় মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের নিয়োগকর্তাকে। সান্ডার সাথে কফিল এবং কফিলের ছেলে মিলিয়ে নানা হাস্যরসাত্মক কমেন্ট করতে দেখা যাচ্ছে মানুষকে। অনেকেই আবার প্রশ্ন করছেন, সান্ডা আসলে কি? এটি কি খাওয়া যায়? ব্রিটানিকার তথ্য মতে সান্ডা বলতে বোঝানো হয় স্পাইনি টেইলড লিজার্ড বা কাঁটাযুক্ত লেজওয়ালা টিকটিকিকে। এর বৈজ্ঞানিক নাম ইউরোম্যাস্টিক্স, যা অ্যাগামিডি গোত্রের অন্তর্গত। এই গোত্রের অন্তর্ভুক্ত প্রজাতির সংখ্যা 1 ডজনেরও বেশি। অর্থাৎ সান্ডা কোনো একটি নির্দিষ্ট প্রাণীর নাম নয়, বরং মরু অঞ্চলে বাস করা এই শ্রেণীর বেশ কয়েকটি লিজার্ড প্রজাতিকে বোঝাতেই এই নামটি ব্যবহৃত হয়। বন্যপ্রাণী বিশেষজ্ঞ মোহাম্মদ আবু সাইদ বলেন, সান্ডা তৃণভোজী প্রাণী, ঘাস লতা পাতা খায়, আমাদের গরু ছাগলের মতো। সান্ডা সাধারণত উত্তর আফ্রিকা থেকে শুরু করে ভারতের শুষ্ক ও আধা শুষ্ক অঞ্চলে ছড়িয়ে রয়েছে। সৌদি আরবের মরুভূমি এদের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক আবাসস্থল। দিনের বেশিরভাগ সময় এরা সূর্যের আলোতে গা সেকে কাটায়, আর সন্ধ্যা নামতেই নিরাপদ আশ্রয়ের খোঁজে গর্তে ঢুকে পড়ে। বিপদের আঁচ পেলেই পাথরের খাঁজে আশ্রয় নেয়। সেখান থেকেই সংগ্রহ করে গাছের পাতা ও ফলমূল। মাঝে মাঝে পোকামাকড়ও খায়, যদিও প্রাপ্তবয়স্ক অবস্থায় এরা নিরামিষ ভোজী। সান্ডার মাথা চওড়া, শরীর মোটা এবং রয়েছে 4টি শক্তিশালী পা। বড়দের গড় দৈর্ঘ্য 25 থেকে 30 সেন্টিমিটার। তবে সবচেয়ে চোখে পড়ার মতো অংশ হলো এর মোটা কাঁটায় ভরা লেজ। শিকারীর আক্রমণ থেকে বাঁচতে এই লেজই হয় তার প্রধান অস্ত্র। সব প্রজাতির সান্ডাই ডিম পাড়ে। মরুভূমির কঠিন পরিবেশে অভিযোজিত এই প্রাণীটি শুধু প্রাকৃতিকভাবেই নয়, সংস্কৃতিতেও স্থান করে নিয়েছে। মরুর বেদুইন কিংবা স্থানীয় গোষ্ঠীর মানুষজন সান্ডা ধরে থাকেন এবং কেউ কেউ এটি খেয়েও থাকেন। এমনকি কোথাও কোথাও সান্ডার বিরিয়ানিও তৈরি করা হয়। সৌদি আরবে গণহারে এটি খায় না, মাঝে মাঝে ধরে তারা খায়, বলছিলেন প্রাণীবিদ আবু সাইদ। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।